This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ভাবছেন তো আবার ওদের ধরে টানাটানি কেন? দেখুন, টানাটানিটা না আমরা করিনি, যারা করেছেন তারা এমন টানা টেনেছেন যে আমরাও সেই টানে চলে এসেছি। কিন্তু তেনারা হঠাৎ সারমেয় নিয়ে মেতে উঠলেন কেন? তেনারা তো ইদানিং ধর্ম নিয়ে মেতে রয়েছেন, এটাই তো জানতাম। আর তারপর শুনলাম যে আমাদের রাজনীতিকরা নাকি মহাভারতের ওই মহাপ্রস্থান আর স্বর্গারোহণ পর্বটা পড়েছেন। মহাপ্রস্থানে সে আছে না, সিংহাসন ত্যাগ আর পুণ্যের বলে সেই স্বর্গারোহণ হয়েছিল, সে কথাই তো বলা হয়েছিল। আমাদের রাজনীতিকরা সিংহাসন ত্যাগ করেন না, আর পুণ্য নিয়ে যত কম কথা বলা যায় ততই তো ভালো। তাহলে মহাভারতের ওই মহাপ্রস্থান পড়ে রাজনীতিকদের লাভ কি হলো? দেখুন, একটা নতুন আইডিয়া পেলেন তারা। রাজনীতিকরা পড়েছেন যে স্বয়ং ধর্ম নাকি কুকুরের ছদ্মবেশে পাণ্ডবদের সঙ্গ নিয়েছিলেন। তার মানে কুকুর ধর্মের আরও একটা রূপ। মিলল তো? ধর্মের পেছনে আমাদের রাজ্য রাজনীতিতে লগ্নি তো খুব কম হচ্ছে না। দু দলের মধ্যে রীতিমতো কম্পিটিশন শুরু হয়ে গেছে ধর্ম ধর্ম করে। এবার কুকুর যদি ধর্মের একটা অন্য রূপ হয় তাহলে তো কুকুরেরও নিস্তার নেই। তাই তো হয়েছে, রাজনীতি তাকে ধরতে ঝাঁপাবেই ঝাঁপাবে, ঝাঁপিয়েছে। আপাতত শিক্ষানীতি ঝাঁপিয়েছে। পশ্চিমবঙ্গে সমগ্র শিক্ষা মিশন থেকে স্কুলগুলোতে নির্দেশিকা গেছে, স্কুলের বাইরে যে সমস্ত পথকুকুররা ঘুরে বেড়ায় তাদেরকেও এই মিড ডে মিলের খাবার থেকে খেতে দিতে হবে, এবং এর জন্য একজন ব্যক্তিকে দায়বদ্ধ করতে হবে, নির্দিষ্ট করতে হবে, এবং জেলা স্তরে প্রাণী সম্পদ বিকাশ আধিকারিকের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রাখতে হবে, যাতে পথকুকুরের বন্ধ্যাত্মকরণ আর টিকাকরণ করা যায়। 20 জুন এই নির্দেশিকা বের হয়েছে। এবার বিরোধীরা প্রশ্ন করতেই পারেন, করদাতাদের টাকায় হঠাৎ কুকুর খাওয়ানো হবে কেন? কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তাই স্কুল পড়ুয়ারাও খাবে, খাবে স্কুলের আশপাশের পথ কুকুররাও। মিড ডে মিলে বাচ্চাদের পেট ভরুক চাই নাই ভরুক, কিছুটা বোধহয় রেখে দিতে হবে কুকুরদের জন্য। রাজ্যের সমগ্র শিক্ষা মিশন ছাপানো নির্দেশিকা পাঠিয়েছে, রাস্তার কুকুররাও এখন মাস্টারদের দায়িত্ব। শুধু মিড ডে মিলের খাবারই নয়, জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কুকুরদের টিকাকরণ ও বন্ধ্যাত্মকরণ করাতে হবে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে। এই পথকুকুরদের এখন বিভিন্ন স্কুলের সামনে ভিড় করতে দেখা যাবে, কারণ মিড ডে মিলের খাবার এই পথকুকুরদের এখন দিতে হবে। শুধু তাই নয়, এই পথকুকুরদের ভ্যাকসিনেশন, তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে সমস্ত স্কুলের শিক্ষকদের। রাজ্য সরকারের এই নির্দেশিকা আসার পরেই শিক্ষা মহলে রীতিমতো হইচই পড়ে গেছে। অর্থ বরাদ্দ সামনে মাস থেকে যেটা আমাদের কাছে নোটিফিকেশন এসেছে 6 টাকা 78 পয়সা, বুঝলেন? এখন ওটা হয়নি, ওটা জুন মাস থেকে 78 পয়সা হবে। এর মধ্যে কুকুরকে খাওয়ানোর ব্যাপারটা আলাদা কোনো বরাদ্দ হয়নি। তার মধ্যে যদি আমাদেরকে এটা করতে হয় তাহলে আমাদের মধ্যে আরও একটা হেডেক বেড়ে গেল। আর দ্বিতীয়ত, কোন মাস্টারকে আমি নিয়োগ করবো বলুন? যে রাস্তায় কোন কুকুর কটা খাবে, কি খাবে না খাবে, এটা তো বিশাল একটা আমাদের কাছে একটা বোঝা। একদিকে শিক্ষকের অপ্রতুলতা এবং তার পাশাপাশি রেশন দোকান সামলানো, সকালবেলা গিয়ে মিড ডে মিলের রান্না চাপানো, এই সমস্ত জিনিসগুলো করা। আমরা শিক্ষক মশাইরা পড়াবো না রান্না চাপাবো, না স্কুলে মানে শিক্ষাশ্রীর ড্রেস দেবো, না শিক্ষাশ্রীর এটা দেবো, না কন্যাশ্রীর টাকা দেবো, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা IFA ট্যাবলেট, সেটাও আবার উইকলি দেওয়া, এই সমস্ত জিনিসগুলো মানে সবটাই স্কুলের উপর এমনভাবে চলে আসছে। যদি সাফিসিয়েন্ট টিচার থাকতো কোনো সমস্যা ছিল না, কিন্তু ইনসাফিসিয়েন্ট টিচার, তারপর 2016 এইরকম একটা পরিস্থিতি। মানে শিক্ষকরা আশঙ্কা করছেন তাদের পরিস্থিতি পথের পাঁচালীর গুরুমশায়ের মতো হতে পারে। প্রশ্ন উঠছে, যেখানে মিড ডে মিলের জন্য যে আর্থিক বরাদ্দ আছে সে তা দিয়ে মিড ডে মিলই ঠিকঠাক হয় না, ছাত্রদেরকে মানে খাওয়ানো
ভীষণ রকম চিন্তার বিষয়। সেখানে আবার কুকুরদেরকে কি করে খাওয়ানো হবে? TV9 বাংলা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল এক আধিকারিক জানিয়েছেন, পথ কুকুরদের খাবার দেওয়ার মাধ্যমে শিশুদের মূলত দায়বদ্ধতা এবং পারস্পরিক সহাবস্থান শেখানোর প্রচেষ্টা করা হবে। মিড ডে মিলের কর্মীরাই একটি নির্দিষ্ট সময়ে খাবার দেবেন, যাতে পথ কুকুরদের মাধ্যমে শিশুরা আহত না হন। পাশাপাশি মিড ডে মিলের খাবারই দিতে হবে এমন কোনো কথা নোটিশে বলা নেই, বরং বলা হয়েছে স্কুল পরিসরের বাইরে খাবার দিতে, যাতে স্কুলের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা ও পথ কুকুর উভয়ই ভালো থাকে। ঝোলে ঝালে অম্বলে বলে একটা কথা আছে না, এই মাস্টারমশাইদের দেখে না ঠিক সেইটা মনে হচ্ছে। বেচারারা আর যে কি করবেন সিরিয়াসলি এটা ভেবে তো পার পাওয়া যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, এই যে একটা ভাবনা চিন্তা, খুব উন্নত ভাবনা চিন্তা, যে কুকুরদের খাবার দেওয়া হলে কুকুররা তারা বাচ্চাদের সাথে ভালো সুন্দর সুসম্পর্ক তৈরি হবে। খাওয়াবে তো মাস্টারমশাইরা, বাচ্চারা তো গিয়ে খাওয়াবে না। এবার মিড ডে মিলের খাবার দাবার নিয়ে মাঝে মধ্যেই তো বিভিন্ন রকম কমপ্লেন ওঠে, বিভিন্ন কিছু পাওয়া যায়। এবার তার থেকে সব থেকে বেশি হচ্ছে যে যদি পেট না ভরে, যথেষ্ট খাবার পছন্দ না হয়, তখন কুকুররা আবার ডেকে মেগে বাড়তি কামড়ে দেবে না তো? মানে অনেক রকম টেকনিক্যাল প্রশ্ন আছে জানেন তো। তবে এটা ঠিক, ওই সমগ্র শিক্ষা মিশনের সার্কুলারে কোথাও মিড ডে মিলের কথাটাই লেখা নেই, কিন্তু ম্যান অ্যান্ড অ্যানিম্যাল কনফ্লিক্টের উল্লেখ রয়েছে, মানুষ এবং পশুর সংঘাত। এবার প্রশ্নটা হচ্ছে, স্কুল কুকুরকে খাবারটা দেবে কোথা থেকে? আরও একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। দেখুন, মিড ডে মিল ছাড়া স্কুলের আর কোনো উপায় আছে নাকি? এই কুকুরদের খাবার দেওয়ার জন্য আলাদা কোনো ফান্ড তৈরি হয়েছে নাকি? হয়নি তো। কোনো উদ্যোগ এখন পর্যন্ত কারোর চোখে পড়েনি। এবং তার থেকেও বড় কথা, মিড ডে মিল কি অফুরন্ত? বাচ্চাদের খাওয়ানোর পরেও কি অনেক খাবার নষ্ট হয়, উদ্বৃত্ত থাকে? তাও তো নয়। দেখুন, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ আছে। বিভিন্ন সময়ে সে খাবার দাবারে বিভিন্ন কারণে এটা ওটা পাওয়া গেছে, নষ্ট হয়েছে, এটাও আছে। কিন্তু অপচয় এমন অভিযোগ নেই। আর যদি খাবার উদ্বৃত্তই হয়, যদি সত্যিই খাওয়ানো সম্ভব হয় এই 6 টাকা 78 পয়সায়, তাহলে তো ক্লাস 8-এর থেকে উঁচু ক্লাসের বাচ্চাদেরও খাবারটা আগে দেওয়া উচিত। আমি মাস্টারমশাইদের সাথে কথা বলেছি জানেন তো, একজন বলছিলেন যখন ওই ক্লাস 8 পর্যন্ত বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়, তার ওপরে ওই ক্লাস 8, 9 এরা চারপাশে ঘুর করে, বুক ফেটে যায় আমাদের দেখতে যে এদের আমরা খাবার দিচ্ছি, এদের খাবার দিতে পারছি না। অনেক স্কুলে এরকম হয়েছে যে স্কুলের মাস্টারমশাই বা দিদিমণিরা নিজেরা চাঁদা তুলে ওই ক্লাস 8 থেকে 10-এর বাচ্চাদের খাইয়েছেন। ক্লাস 8-এ মিড ডে মিল বন্ধ হয়ে যায়, তারপর স্কুল ছুটের সংখ্যা বাড়ে। কিন্তু ক্লাস 8 থেকে ছেলে মেয়েদের কি খিদে পাওয়াটা কমে যায়? আর খিদে পায় না। দেখুন, মিড ডে মিল বরাদ্দ তো তাহলে যদি সত্যিই এরকম বাড়তি দেওয়ার বন্দোবস্ত করা যায়, সে তো ক্লাস 12 পর্যন্ত করা যেত। তাছাড়া পথ শিশুরও তো অভাব নেই, তাই না? স্কুলের মিড ডে মিল উদ্বৃত্ত হলে তাদেরও খাওয়ানো যেতে পারে। দেখুন, আমি কিন্তু একদম পশু বিরোধী নেই, আমি বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছি। সব কিছুরই তো একটা আলাদা পরিকল্পনা থাকা উচিত। কার খাত থেকে নিয়ে কোথায় দেওয়া হচ্ছে, এটাই তো আসল কথা। ওই যদি পথ শিশুদের স্কুলের মিড ডে মিল থেকে খাবার দেওয়া সম্ভব হতো, মানে যাদের খাবার দেওয়ার কথা তাদের দিয়ে তারপর, তাহলে তাদেরও তো স্কুলে আসার একটা ইচ্ছে বাড়তে পারত, তাদের জন্য একটা আলাদা অন্যরকম পড়াশুনোর ব্যবস্থা করা যেতে পারত। মানে এটা শিক্ষা ব্যবস্থা, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করা যেতে পারত। কিন্তু এখানে তো আবার ওই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে বিভিন্ন রকম অ্যালার্জি আছে, অনেক কিছু হয় আর কি। যাই হোক, কিন্তু বাস্তব হচ্ছে মিড ডে মিলের যা বরাদ্দ, তাতে পড়ুয়ার সংখ্যা কম হলে একটা বাচ্চাকেই তো ভালোভাবে খাওয়ানো যায় না। কেন বলছি জানেন? যে স্কুলে অনেক বাচ্চা রয়েছে, সেখানে যারা ওই মানে যে টাকাটা বরাদ্দ, তা দিয়ে কিন্তু একটা বাচ্চাকে সব কিছু খাওয়ানো যায় না, মানে সামান্যটুকুনিও ভালোভাবে দেওয়া যায় না। তাই জন্য মাস্টারমশাইরা কী করেন জানেন? যে ছেলে মেয়েরা অনুপস্থিত তাদেরকেও উপস্থিত দেখিয়ে দেওয়া হয়। এবার এটাকে আপনারা দুর্নীতি বলতে পারেন, কিন্তু এই দুর্নীতি ওই বাচ্চাগুলোর মুখে, যারা উপস্থিত থাকে তাদের মুখে ঠিকভাবে খাবার তুলে দেওয়ার জন্য। এটাই কে কীভাবে দেখবেন জানি না।
ওই যারা অনুপস্থিত থাকে তাদের বরাদ্দটাও যোগ করে তবে যারা উপস্থিত থাকে তাদের মুখে খানিকটা ওঠে। প্রত্যেক দিন তো কেউ না কেউ অনুপস্থিত থাকে, তাই না? কিছু সংখ্যক অনুপস্থিত থাকে, কিন্তু যদি সংখ্যাটা পড়ুয়ার সংখ্যাটা কম হয়ে যায় তাহলে তো কজন আর অনুপস্থিত থাকবে? তাহলে যারা থাকে তাদের খাওয়ানোটাও তো বেশ কঠিন হয়ে যায়। লিস্ট থাকে, এবার এটা খাওয়াতে হবে, ওটা খাওয়াতে হবে। সুতরাং যাদের খাওয়ানোর কথা, যাদের জন্য বরাদ্দ, তাদেরই ঠিক মতো না খাইয়ে তার উপর আবার এই পথ কুকুরদের খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু নেহাতি বিলাসিতা। এটা বলতে বিন্দুমাত্র দ্বিধা করছি না। দেখুন, সংবিধানের 51তম অনুচ্ছেদের ক ধারায় বন্যপ্রাণ সংরক্ষণে ভারতবাসীর কর্তব্যের কথা বলা হয়েছে। কুকুরদের খাওয়ানোটা নাগরিক হিসেবে আমাদের হয়তো কর্তব্য, সেটাই বাস্তুতন্ত্রের নিয়মও বটে। কিন্তু সর্বশিক্ষা মিশনে মিড ডে মিল চালুর উদ্দেশ্য তো ছিল শিশুদের স্কুলমুখ করা, কিন্তু কুকুরদের শিক্ষাদানের তো কোনো উদ্দেশ্য এর মধ্যে নেই। সমগ্র শিক্ষা মিশনের সার্কুলারে বলা হয়েছে মানেকা গান্ধীর প্রস্তাবকে মাথায় রেখেই পরামর্শ কার্যকর করা হচ্ছে। পশু অধিকার রক্ষায় মানেকা গান্ধীর নিষ্ঠা প্রশ্নাতীত। তিনি যথার্থই পরামর্শ দিয়েছিলেন, তার উদ্যোগ সুউদ্যোগ। কিন্তু স্কুলের বাইরে বাচ্চাদের খাবারটা ওই কুকুরদের দিয়ে দিলে তারা বাচ্চাদের কামড়াবে না, এই গ্যারান্টিটা কি দেওয়া যায়? কিন্তু মানেকা গান্ধী তো জানেন না যে তার প্রস্তাব বাংলায় কি সংকট তৈরি করেছে। এটা হচ্ছে মুশকিল, জানেন তো। এই নির্দেশিকায় বিভ্রান্তি আর আতঙ্ক ছাড়া আর কিচ্ছু ছড়ায়নি। শিক্ষকরা আতঙ্কিত আর কি কি করতে হবে, এবং এই সমস্ত মানুষ মানে এখন তো তারা ওই শুনলেন, তারা একদিকে খাবার দাবার রান্না বসানো, তার রেশনের হিসেব রাখা, বাচ্চাদের খাওয়ানো, এবার তার সঙ্গে কুকুরদের খাওয়ানো, এই সমস্ত করিয়ে পড়াবেন কখন? ভাবুন, এই গোটা বিষয়টায় এক কথা খুশি কারা জানেন? রাজনীতিকরা, কারণ তারা আর একটা ইস্যু পেয়ে গেছে। মিড ডে মিলের সঙ্গে ওটাকে জোরে দেওয়ার মধ্য দিয়ে আসলে মিড ডে মিলের টাকা আরেক কায়দায় তোলাবাজি করার কোনো বন্দোবস্ত আছে কিনা আমার তো খুবই সন্দেহ আছে। কুকুর কেন তৃণমূলের নেতাদেরকেও খাওয়ানো যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে টাকাটা দিতে হবে তার জন্য। কুকুরের সাথে তৃণমূল নেতারাও খাওয়া, অসুবিধা কি আছে? যদি ভিখারির কাছ থেকে কাটমানি নিতে পারে এরা, তো মিড ডে মিলে কুকুরের সাথে তৃণমূল নেতারাও একসাথে পাত পেরে খাক। তার জন্য তো অর্থ দিতে হবে। রাজ্য সরকারকে বলুন অর্থ বরাদ্দ করতে, পার কুকুর 5 টাকা করে কমসে কম বরাদ্দ করুন। কেউ কোনো স্কুল যদি তাদের বাচ্চাদের সব খাইয়ে তাদের কর্মসূচি ঠিকঠাক করে বাড়তি খাবার থেকে এলাকার পথ কুকুর বা মানে অবলা প্রাণী যারা আছে তাদের যদি খাওয়ায়, সেটা নিয়ে কার কি অসুবিধা থাকতে পারে? তো মানবিক কাজ। ঠিকই, কুণাল ঘোষ ইনফ্যাক্ট টেকনিক্যালি কারেক্ট আছে। তিনি বললেন না যে যদি খাইয়ে, সবাইকে খাইয়ে তার বাড়তি থাকা টাকায় ওই কুকুর বা অন্য প্রাণীদের খাওয়ায়, এইখানেই ক্যাচটা রয়েছে। শাসক দলের নেতা এটাকে মানবিক কাজ বলেছেন। মানবিক, মনে আছে সেই টিনটিনের কুকুর ছিল কুট্টুস, অভিমান ভরা গলায় প্রশ্ন তুলেছিল, কুকুর বলে কি আমি মানুষ নই? এবার কিন্তু ওই অন্য প্রাণীদের কথাটা কুণালবাবু বলেছেন ঠিক, কিন্তু গরু ছাগল এরাও কিন্তু প্রশ্ন তুলতে পারে, আমরাও কেন মিড ডে মিলের ভাগ পাবো না? আমরাও তো অবলা জীব। কুকুর কোন কোটায় এই বাড়তি সুবিধাটা পেয়ে যাচ্ছে? এই কোটা বিরোধী আন্দোলন না বাংলাদেশের মতো আবার শুরু হয়ে যায়? ভাবুন তো, হঠাৎ শুধু কুকুরের প্রতি মানবিকতা কেন? আর একটা প্রশ্ন জানেন তো, এই হঠাৎ করে এই কুকুর এরকম রাজনৈতিক চর্চার বিষয় হয়ে যাচ্ছে। কুকুর তো ভোট দেয় না, তাদের সব কাজ এই ভোটের মুখে, ভোটের জন্য নয়, তারা কোনো ভোট ব্যাঙ্কও নয়। এইখানটাতেই আসলে আমাদের ভুল, জানেন তো। আমরা ধরেই নিয়েছি যা হচ্ছে যা হবে সব ভোটের জন্য, কিন্তু সব কাজ সরকার অ্যাকচুয়ালি ভোটের জন্য করেন না, জানেন তো। এটা আমি বুঝেছি, সাংবাদিক হিসেবেই বুঝেছি। এই যে আমাদের রাজ্য সরকার, তারা তো এই মুহূর্তে দেখুন চারপাশে থেকে ভোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়, কারণ তারা তো এইটা পরিষ্কার বুঝে গেছে, যা খুশি ঘটুক এবং তারা যা খুশি করুন, সে কুকুরকে খাওয়ান কি অন্য কাউকে খাওয়ান, বা একদমই এই বাচ্চাগুলো ঠিকভাবে খাবার যদি নাও পায়, তাতেও কিচ্ছু এসে যায়। তিলোত্তমা কাণ্ড থেকে 26,000 চাকরি বাতিল, মালদা মুর্শিদাবাদে জাতি হিংসা, যা খুশি ঘটুক, নির্বাচনে তারা হাসতে হাসতে জিতবেন। এই
ভোটের মতো চলবে, তার সঙ্গে সাধারণ মানুষের যে ইস্যুগুলো এগুলোর কোনো সম্পর্কই তো নেই। এখন পর্যন্ত কোনোদিন প্রভাব পড়তে দেখেছেন? আজ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল বেরিয়েছে, সেখানেও তো তৃণমূল হাসতে হাসতে জিতেছে। তার আগেই তো কত কিছু হলো, কি হলো? কোথাও কোনো প্রভাব নেই। তৃণমূলের প্রার্থীর উল্টে ভোটের ব্যবধান বেড়ে গেছে। শতাংশের হারে 2021 আর 24-এর তুলনায় বেশি ভোট তৃণমূলের ঝুলিতে এসছে। তার মানে কি? তারপরে মানুষ তাদের সমর্থন করছেন। গণতান্ত্রিক প্রসেস, মানুষের ভোট, মানুষের সমর্থন, এর ওপর আবার কোনো কথা হয় নাকি? মানুষ তো তারাই ভোট দিয়েছে। আপনি আমি অন্য কিছু বলার তো কোনো জায়গায় নেই। এবার এই চরম মেরুকরণের প্রচারের পরেও ভাবুন, বিজেপির ভোট আর শতাংশ দুটোই কমে গেছে। এই যতই না দেখবেন, একটা জিনিস অদ্ভুত আমি দেখেছি, এই বাংলার হাওয়াটা একটু বেগতিক থাকে শাসক দলের জন্য। কোনো না কোনো নির্বাচনের ফলাফল তৃণমূলকে আশ্বাস দিয়ে যায়, আশ্বস্ত করে যায়। এই ঘাসফুল আর ঘাসফুলের নেতাদের সুতরাং কোনো দুশ্চিন্তা করার প্রয়োজনই নেই। এই সমস্ত নিয়ে তারা যা খুশি ভাবতে পারেন, করতে পারেন। কে কি ভাববে, কে কি করবে, শুধু সাধারণ মানুষ না, তাদের তো নিশ্চিন্ত হওয়ার জো নেই। আমাদের রাজ্যে একমাত্র সাধারণ মানুষের নিশ্চিন্তে থাকার কোনো পরিস্থিতি নেই। তাদের সবসময় একটু সন্ত্রস্ত হয়ে থাকাটাই দিও সাধারণ মানুষের জন্য। এটাই ভবিতব্য। দেখুন না, ভোট হলো, ভোটে জয় হলো, জয়ের পর উৎসব হলো, এগুলোই তো হওয়ার কথা, স্বাভাবিক। আর জয়ের উৎসব মানে কি? আমাদের রাজ্যে রাজনৈতিক উৎসব মানেই তো বোমাবাজি, এলাকা দখলে বোমাবাজি, বুথ দখলে বোমাবাজি, প্রতিপক্ষ ভোট না দিলে বোমাবাজি। এবার দেখুন, সঙ্গে একটা বাজি কথাটা আছে, কিন্তু আমাদের এখানে রাজ্যে যেখানে যত বিস্ফোরণ ঘটে দেখবেন সবই বাজিতে বিস্ফোরণ, বাজি কারখানায়। এবার বাজি কারখানায় আর কি হয়, মানে আমাদের রাজ্যে কোনোদিন কোনো বোমা ফাটে না, অদ্ভুতভাবে বাজি ফাটে। আমাদের রাজ্যে বাজি আর বোমা সমার্থক, সুতরাং এখানেও হয়তো বাজিই ফেটেছে। নিজের দলের বিরোধী গোষ্ঠী হলেও বাজি ফাটে, আর এমনিতে প্রতিপক্ষ হলো, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও সেখানেও বাজি ফাটে। তো মাঝখান থেকে কি হয়? কালীগঞ্জ বিধানসভার মোলান্দিতে সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে আজ ওই বোমাবাজি হয়েছে বলেই তো অভিযোগ। বোমা না বাজি জানি না, ওটা নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই, কিন্তু যেটা ঘটেছে সেটা তো মাথা না ঘামিয়ে পারছি না। যাই ফেটে থাক, তাতে তামান্না খাতুন নামে এক 9 বছরের বাচ্চা মারা গেছে, জানেন তো? বাবা পরিযায়ী শ্রমিক, যারা ওই গাজার জন্য, গাজার ওই শিশুদের মৃতদেহগুলো দেখে অশ্রু বিসর্জন করেছেন, ছটফট করেছেন। একবার নিজেদের রাজ্যের দিকে একটু নজর ফেরান। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, সেই রাজ্যটা এইসব কি হচ্ছে? একটা বাচ্চা মেয়ের এইভাবে প্রাণ চলে গেল। ওই গাজা ঠাজা এত তবু যুদ্ধ হচ্ছে, এখানে ভোটের বিজয় মিছিলের জন্য এরকম একটা বাচ্চাকে মারা যেতে হবে। পরিবারটা বাম সমর্থক বলে একটা 9 বছরের বাচ্চা মেয়েকে তার মূল্য দিতে হবে। পরিযায়ী শ্রমিকের পরিবারের প্রতি এটাই সহানুভূতি। দেখুন, যে প্রশ্নটা করতে চাই না সেটাও তো করতে বাধ্য হচ্ছি। তমন্না খাতুনও তো সংখ্যালঘু পরিবারের মেয়ে। একটা 9 বছরের নিহত বালিকার জাতের বিচার করার থেকে অন্যায় আর লজ্জার কিচ্ছু হতে পারে না, কিন্তু বাস্তবটা তো সেটাই করাচ্ছে। এটা তো বোঝায় আমাদের রাজনৈতিক ব্যবস্থা মানুষকে ভোট ব্যাংক হিসেবে দেখে। আমরা জানি, এবং এটাও জানি আমাদের রাজনৈতিক ব্যবস্থায় জাত ধর্ম দিয়ে মানুষকে বিচার করে। আর তাই জন্যই তো এই প্রশ্নটা না করে পারছি না। এই বিরোধীরা যতই সংখ্যালঘু তোষণের অভিযোগ করুন, বিষয়টা তাহলে মোটেও তেমন নয়। এ রাজ্যে সংখ্যালঘু হওয়াটাই তার মানে যথেষ্ট নয়, তার সঙ্গে শাসক দলের ভোটারও হতে হবে। না হলে কি এই বাচ্চাটা তমন্না খাতুন মারা যেত? এই প্রশ্নের জবাবটা কে দেবে?
2018 সালের পঞ্চায়েত নির্বাচন। গাছের নিচে বোমা পড়েছিল। বল ভেবে তুলতে যায় বসিরহাটের হারোয়ার পৌলমী। বিস্ফোরণে বাঁ হাত উড়ে যায়। তখন তার মাত্র 8 বছর বয়স। 2023 সালে পঞ্চায়েত নির্বাচন চলার সময় পৌলমী TV9 বাংলাকে বলেছিল, আমার যখন হয়েছে সেটা যেন আর কোনোদিন কারণ না হয়। এই বাংলায় বোধহয় তা হওয়ার নয়। সেদিন পৌলমী জখম। এবার প্রাণই চলে গেল বছর দশেকের তামান্না খাতুনের। সোমবার দুপুর নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল মোটামুটি স্পষ্ট। পাড়ায় পাড়ায় তৃণমূলের বিজয় মিছিল। অভিযোগ, তেমনই একটা মিছিল থেকে বোমাবাজি করা হয় মোলান্দি অঞ্চলে। নিহত তামান্নার মায়ের অভিযোগ, তৃণমূল না করার অপরাধেই হামলা হয়েছে। ওরা কোনো দল করে? ওদেরকে ভোট দেয়নি, তাই তো করিয়েছে। পার্টির উল্লাসে তরতাজা নাবালিকা মুহূর্তে লাশ। টার্গেট কিলিংয়ের অভিযোগ তামান্নার পরিবারের। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের টার্গেট ছিলেন সাহেব শেখ। সাহেবকে না পেয়ে দাদা হোসেন শেখের মেয়ে তামান্নাকে বোমা মারে দুষ্কৃতীরা। গুলি ছিল, তারপরে পিস্তল ছিল, দা ছিল। মার্ডার করে বলে আমি ঘরে জানলা ভেঙে আমি পালিয়ে গিয়েছি। আমাকে যখন পাইল না গো, আমার একটা চাচাতো ভাইয়ের মেয়ে ছিল, সেই মেয়েটাকে প্রোগ্রাম করে বুকে সকেট মেরে তাকে মৃত্যু করে দিল। মৃত্যু হয়ে গেল তার। তামান্নার গলার নিচে বুকে বোমার আঘাত লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় ক্লাস 4-এর ছাত্রীর। একটা নিষ্পাপ শিশুর জান নিল, হ্যাঁ কি করেছিল শিশুটা? এই প্রশ্নের উত্তর আছে কি? তার মানে তমন্না বড়দের ঝগড়ার শিকার না, জানেন তো। বামেদের অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে তমন্না টার্গেট মিস হওয়ায় নয়া টার্গেট, সেই জন্যই খুন হয়েছে। লক্ষ্য নাকি তার কাকা সাহেব শেখ ছিল, তাকে নাগালে না পাওয়ায় নাকি তমন্নাকে খুন করা হয়েছে। শুনলেন তো, এই অভিযোগ সাহেব শেখ নিজেই করছেন। এবার এই অভিযোগ সত্যি মিথ্যে সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা তো পরিষ্কার, একটা 9 বছরের বাচ্চাকে এইভাবে মার্ডার হতে হলো। এটা তো পলিটিক্যাল মার্ডার। তামান্না খাতুনের মৃত্যুটা যে পলিটিক্যাল মার্ডার, সেটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকা উচিত নয়। কেন জানেন? কারণ খুনের জন্য সব পক্ষই প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দুষছে, যখন গোটা বিষয়টার মধ্যে সবাই রাজনীতি খুঁজেই পাচ্ছে। তাহলে এই তামান্না খাতুন পলিটিক্যালি মার্ডার হয়েছে। কেউ অতি উৎসাহে অসভ্যতা করেছে কিনা, আবার কেউ অন্য কোনো হিডেন এজেন্ডা দিয়ে করেছে কিনা। কংগ্রেস, সিপিএম, বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা, জনসমর্থনের অভাব, সেইটা ঢাকতে গিয়ে এই দুর্ভাগ্যজনক মৃত্যুকে ব্যবহার করি। না কোনো বিজেপি নাই, টিএমসি করেছে ওদের বাড়ি ওখানে। মোলান্দি গ্রামে কোনো বিজেপি নেই, মোলান্দি গ্রামে টিএমসি, বামফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে, আর হিন্দুদের ভোটের প্রায় 72.60 অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। এই জন্য এই ভয় থেকে এখন সিপিএম কে ভয় দেখিয়ে সিপিএম এর ভোটগুলো যেন মুসলিম ভোট, সেটাও যেন তৃণমূল পায়, সেই চেষ্টা তৃণমূল। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছড়েভাগের মুসলমান খুন হবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে। মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো। পুলিশ কি করছে? পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা ফাটানো হলো, সেই বোমা মারা হলো? এইসব ঘটনার জন্য প্রশাসন আছে, প্রশাসন নিজের কাজ করে। মুখ্যমন্ত্রী ছোট্ট মেয়েটির জন্য যেটা করেছেন, খানিকটা বিচলিত হয়ে আর খানিকটা ড্যামেজ রিপেয়ারিং জন্য করেছেন, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে করেননি। দেখুন, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই বিচলিত, কারণ তিনি সবার আগে কিন্তু রিয়্যাক্ট করেছেন, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন, বলেছেন আমি মর্মাহত, শোকাহত, পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে, এবং সব থেকে বড় কথা, পুলিশকে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এটা জানিয়েছেন। এবার তিনি যখন বলছেন নিতে হবে, পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য। জাতীয় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে,
ভবিষ্যতে হয়তো বিজয় মিছিলে বাধা নিষেধ জারি করা হবে। কিন্তু একটা কথা বলুন তো, এই গোটা বিষয়গুলোর মধ্যে কিছুতেই একটা প্রশ্নের উত্তর কিছুতে পাওয়া যাচ্ছে না। একটা পার্টি জিতে গেলে এবং ব্যবধান বাড়িয়ে জিতে গেলে তারপর আর এরকম ঘটনার প্রয়োজনটা কেন হবে? দেখুন, এরপরে কিন্তু মানে কোনো পার্টির হতেই পারে, বিজেপি বা বামেরা, এরপরে তারা হয়তো বলতে পারে যে ভবিষ্যতে যদি আমরা কখনো ক্ষমতায় আসি, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি থাকবে যে কারোর প্রাণ যেতে দেব না। হতে পারে, মানে এখন মাপকাঠিটা, প্রতিশ্রুতির মাপকাঠিটা হয়তো এরকম হয়ে যাবে। এটাই তো এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 2011 আগে বলেছিলেন না, বদলা নয় বদল চাই, বদলা নয়। এবার তারপরে তো সেই পরিস্থিতি এখনও তো সেই চলছে, সেই ভোট মানেই রক্তপাত, ভোট মানেই প্রাণ যাওয়া। এখন এটার অন্যরকম হওয়াটাই তো কারোর প্রতিশ্রুতি হতে পারে। দেখুন, এটা ছাড়া সত্যি কথা বলতে কি এখন এটা নতুনত্ব আর কি বিজেপি ভাবতে পারে। মানে শতাংশের আর মেরুকরণের যে হিসেব বিজেপি নেতারা দিচ্ছেন, তাকে তো খানিকটা আত্মসন্তুষ্টি বা আত্মসান্ত্বনার মতো শোনাচ্ছে। ব্যর্থতার পর আত্মসমালোচনা, সেটা বীরের লক্ষণ। কিন্তু এখানে যেটা শুনছি সেটার মধ্যে নিজেদেরই একটা সান্ত্বনা দেওয়ার সুর। তৃণমূলের ভোট বেড়েছে, জয়ের ব্যবধান বেড়েছে, বিজেপির ভোট কমেছে, তা সত্ত্বেও বাংলার বিজেপি নেতারা দাবি করছেন তাদের পরিকল্পনা নাকি কালীগঞ্জে সফল। তারা হিন্দু ভোট সংঘবদ্ধ করার লক্ষ্য পূরণ করতে পেরেছে। এটা কি দিল্লির জন্য রিপোর্ট কার্ড তৈরি করছেন নাকি, যাতে হারের ছবিটা একটু কম বিবর্ণ লাগে? 2021-এ হিন্দু ভোট সংঘবদ্ধ হয়নি, তখন তো বিজেপি 31% ভোট পেয়েছিল। 2024-এ লোকসভা ভোটেও তো বিজেপি 33% ভোট পেয়েছিল। তখন তো বঙ্গ বিজেপির নেতারা বলেননি যে তারা হিন্দু ভোট সংঘবদ্ধ করতে পেরেছেন। এখন 28% ভোট পেয়ে বলছেন ফাটাফাটি আমরা পেরে গেছি, হিন্দু ভোট সংঘবদ্ধ করতে পেরেছি। ওই বলে না, সে একটা জোকস আছে, ফেল করলেই পাস কি ধপাস। ইংরেজি শব্দ ফল মানে পড়ে যাওয়া, সেটা পাস্ট টেন্সে ফেল। এবার মানুষ পড়ে গেলে ধপাস শব্দ হয়, আর ধপাসের পাস হচ্ছে আসলে ফেল। এভাবে জটিল অঙ্ক করে কালীগঞ্জের অঙ্কটা কি মেলাতে চাইছেন বিজেপি নেতারা? হিন্দুরা একজোট হলে তো তাদের ভোট বাড়ার কথা। সোজা বাংলা একটাই প্রশ্ন, তাহলে কমছে কেন? মুসলমানরা বলে এরা হিন্দুদের পার্টি, এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে, ইমাম মুয়াজ্জিনদের দিয়ে প্রচার করা হয়। তা আমরা ওদের এলাকায় প্রচারও করিনি, এজেন্টও দিইনি। আমরা 109টা হিন্দু বুথকে নিয়ে পড়েছিলাম। হিন্দুরা 70 ভাগের বেশি, কোথাও 70 কোথাও 80 ভাগ। একটা গোহারা হারার পর বিজেপি যে নেতারা আমি ওখানে কেন একটা ভোট পেলাম বেশি, ওখানে কেন এটা হলো ওটা হতো, এই বলে যারা তাদের কর্মীদের কোনোভাবে কনফিউজ করে নিজেদের বেঁচে থাকতে চাইছেন, এই বিষয়টা হচ্ছে এই যে যারা বলছেন না, আরে তৃণমূল তো সিট জিতেছে, আমরা তো ওখানে ওইটা পেয়েছিলাম, নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুমডুম। উনি প্রকারান্তরে এসব কি হিন্দু ভোট মুসলমান ভোট সব তালগোল পাকাবার চেষ্টা করছেন, কিন্তু শুভেন্দুর মডেল সফল, কেননা বিজেপির মডেলটা হচ্ছে তৃণমূলকে সাহায্য করা। আবার এই বিজেপি হারলো, আবার এই কংগ্রেস সিপিএম হারলো, চূড়ান্ত সাম্প্রদায়িক ভেদাভেদ বিষমূলক প্রচার করেছে। ওখানে সুকান্ত বাবু, শুভেন্দু বাবু সবাই গেছেন। আমাদের শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে পর্যন্ত হয়নি। ব্যর্থতা কমছে, বিজেপি কমলো। ব্যর্থতা কার? বিজেপির এই নেতৃত্বের। নিশ্চিতভাবে তৃণমূল জিতেছে, কিন্তু দুটো কারণে আমরা বলি যে সংকেতটা শুভ। সংকেত এক, যত হিন্দু ভোট দিতে গেছে তার মধ্যে 73% বিজেপিকে বেছে নিয়েছে, আর 109টা হিন্দু বুথের মধ্যে 108টাতে বিজেপি ভালো ভোটে লিড পেয়েছে, একটাতে মাইনাস। বিজেপি বা আরো যারা বিরোধী দলেরা আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে?
এটা আগে জানেন তাদের কাছ থেকে। কোনো না কোনো একটা জায়গায় একটা কম্প্রোমাইজ করে রেখে দিয়েছে। এটা রেজাল্টটা বিজেপি তৃণমূলের পক্ষে আসতো, যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত, তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল। যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে, ইটস এ ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, মুসলিমরা ফ্যাক্টর হবে না। তার মানে মুসলিমরা যে 74টা আসনে একটু বেশি শক্তিশালী, সেখানে জেতার চেষ্টাই করবে না বিজেপি? প্রার্থী দেবে তো? যদি না দেয় তাহলে রাজ্য বিজেপি নেতাদের দুশ্চিন্তাটা একটু কমবে, 74 জন প্রার্থী মনোনয়নের ঝামেলাটা কমবে। বিজেপি দেখুন প্রচার সেটা তো বেশ খরচা করে, ফলে টিকিট পাওয়ার একটা কম্পিটিশান থাকে। এবার নওশাদ সিদ্দিকী যে প্রশ্নটা করলেন সেটাকেও তো মাথার মধ্যে রাখতে হচ্ছে। বিজেপি সহ বিরোধীরা তৃণমূলকে হারাতে কতটা সচেষ্ট, এই প্রশ্নটা তুলে তো তিনি একটা মোক্ষম প্রশ্ন তুলে দিয়েছেন। 220টা আসনের যে হিসেব শুনলেন, শুভেন্দু অধিকারী বললেন সেই 220টা আসনে লড়ে 148টা আসনে জেতা যাবে তো? তাহলে ক্ষমতায় কীভাবে আসবেন? দেখুন হরিয়ানায় এই কঠিন অঙ্ক মিলিয়েছে বিজেপি, এটা ঠিক, কিন্তু হরিয়ানা তো একটা ছোট্ট রাজ্য, আর তারপর সেখানে মুসলিম ভোটার খুব কম। পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, মুসলিম ভোট সেখানে 30% বেশি। যেখানে মুসলিম ভোট বেশি আর হিন্দুরা সংখ্যালঘু, সেখানে হিন্দু ভোট একজোট হওয়ার একটা ব্যাখ্যা থাকে। কিন্তু যেখানে হিন্দুরাই সংখ্যাগুরু এবং যেখানে হিন্দুদের মনে ওই নিরাপত্তাহীনতাটা নেই, সেখানে হিন্দুরা বিজেপিকে আঁকড়ে ধরবে কেন? এটা তারা বোঝাতে পারছেন কি? সংগঠন, প্রচার, জনসংযোগ, জনসেবা, পরিষেবা সব কিছুতেই তো এখন পর্যন্ত দেখে মনে হবে তৃণমূলে গিয়ে। তাহলে মানুষ কেন পরিবর্তন আনতে যাবেন? এইটা কি অঙ্ক কষে দেখছেন? 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুর, এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না। উনি বলেন মেটিয়াবুরুজে যাক, কেন নন্দীগ্রামে বললেন না কেন? নন্দীগ্রামে গতবারে শুভেন্দু জিতলেও এবারে শুভেন্দু নিজের জিত সম্পর্কে নিশ্চিত নয়, ফলে আর দম নিয়ে বলতে পারলো না যাতে নন্দীগ্রামে আসুক। বিরোধী দলনেতা সবসময় পরের বছরের ক্যালেন্ডারের উপর থাকতে ভালোবাসেন, কারণ উনি 20 সালে বলবেন 21 সালে ক্ষমতায় আসবো, হবে না। 21-এ বলবেন 23 সালে জেলা পরিষদগুলো নেব, হবে না। 23-এ হেরে বলবেন 24 সালে লোকসভা সিট বাড়বে, হবে না। 25-এ আবার দাঁড়িয়ে বলবেন তারপরের কথা। ওনার কারেন্ট যে অবস্থায়, যে ক্যালেন্ডারে, যে তারিখে বিজেপি থাকবে, হারবে। মুখ্যমন্ত্রীর দুয়ারে গিয়ে চ্যালেঞ্জ করছেন তো, তাই কে যেন শুভেন্দুর দুয়ারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরের সামনে আজ 5 রঙের 5 জোড়া হাওয়াই চটি সাজানো ছিল। এবার এটা তাদের চোখে একদম সুস্পষ্ট একটা রাজনৈতিক বার্তা। দেখুন চটি এই বাজারে এখানকার রাজ্যের রাজনীতিতে একটা নিদর্শন, একটা ইঙ্গিতবাহী বিষয়। কিন্তু চটি জুতো নিয়ে রাজনীতি বিষয়টা কিন্তু এমনিতে নতুন কিছু নয়। সেই কবে, আজ থেকে, আজকে নাকি, সেই রামায়ণের সময় থেকে রামের পাদুকা মাথায় করে এনে সেই পাদুকা সিংহাসনে রেখে 14 বছর কাজ চালিয়ে দিয়েছিলেন ভরত। পুরাণবিদরা কি বলেন জানেন? বলেন রাজনীতির সঙ্গে চটি জুতোর সম্পর্কের নাকি সেই শুরু। শুধু এদেশ নয়, বিদেশের রাজনীতিতেও চটি জুতোর অসীম অবদান আছে। 1960 সালের 12ই অক্টোবর সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ নাকি মেজাজ হারিয়ে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে জুতো দেখিয়েছিলেন। তারপর আবার ওই আমেরিকায় যখন এই স্কুলের বাচ্চাদের ওপর বন্দুকবাজের হামলা হচ্ছিল, তখন হোয়াইট হাউসের বাইরে চটি জুতো ডাঁই করে প্রতিবাদ জানিয়েছিলেন মানুষজন। মানে রামের পা আর ভরতের হাত ধরে যে পদচিহ্নের রাজধানী শুরু হয়েছিল বা পাদুকা রাজনীতি শুরু হয়েছিল, সেটাকে লালমোহন বাবুর মতো করে, লালমোহন গাঙ্গুলি জটায়ু, এটা
একটা অন্যরকম রাজনীতির পাদুকা পূরণ বলা যেতে পারে। এটা এখন একটা বিশ্বজনীন কনসেপ্ট। তবে হ্যাঁ, ওই চটির রাজনীতিতে বাঙালির কপিরাইট নেই বলে মন খারাপ করার কিচ্ছু নেই। আজকের পর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুলকে আমরা শুধু আমাদের বলে দাবি করতেই পারি, এবং তার জন্য কৃতিত্ব দাবি করতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী। ভারত ছাড়া এই দুজনের ওপর কাদের দাবি ছিল ভাবছেন তো? কেন বাংলাদেশ? অন্নদাশঙ্কর তো সেই কবেই লিখেছিলেন, ভাগ হয়ে গেছে আর সব কিছু ভাগ হয়নি কো নজরুল। সব কিছুর মধ্যেও দুই বাংলার মধ্যে নজরুলকে ভাগ করা যায়নি, দুই বাংলাতেই ছিলেন, সমানভাবে ছিলেন। আর রবীন্দ্রনাথ, তার গানকেই তো জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু গত এক বছরে যেরকম রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির বদলে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবি উঠেছে, তেমনই তো মোহাম্মদ ইউনুস প্রমাণ করে দিয়েছেন যে তার আমলে রবীন্দ্র নজরুল কারো রেহাই নেই, তাদের স্মৃতিটুকু নিয়েও নিরাপদ নয়। তাই বাংলাদেশের ওই সিরাজগঞ্জে যেরকম ঠাকুর পরিবারের সম্পত্তিতে হামলা হয়েছে, রবীন্দ্র মিউজিয়াম ভাঙচুর করা হয়েছে, সিরাজগঞ্জের ওই রবীন্দ্র মিউজিয়াম, তেমনি কদিন আগে ময়মনসিংহে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি ভাস্কর্যও তো ভাঙচুর হয়েছে। এই দুটো ঘটনা নিয়েই বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সমালোচনার মুখর হয়েছে, লেখালেখি হয়েছে, সব কিছু হয়েছে। তাতে কি হয়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে আজ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপই হয়নি। যারা রবীন্দ্রনাথ আর নজরুলের স্মৃতির প্রতি অসম্মান করলেন, সেই সমস্ত গুন্ডা, বদমাইশ, লুম্পেনদের না ধরা হয়েছে, না দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে ইউনুস প্রশাসন। কী করে করবে বলুন তো? এই গুন্ডা, বদমাইশ অথবা লুম্পেন, মানে যে নামেই ডাকুন না কেন, এরা তো আসলে সবাই মৌলবাদী। যে মৌলবাদীদের কল্যাণেই তিনি বাংলাদেশ শাসন করছেন এখন। ফলে ইউনুস মৌলবাদকে আপন করেছেন, আর রবীন্দ্র নজরুল যে মুক্ত চিন্তা, মুক্ত মনের প্রতীক, সেই মুক্ত ভাবধারাকে পরিত্যাগ করেছেন। আর তাই রবীন্দ্রনাথ আর নজরুলের ওপর নৈতিক অধিকারটাই বাংলাদেশ হারিয়েছে, এই ইউনুসের বাংলাদেশ হারিয়েছে। এই সহজ সরল সত্যি কথাটাই কি আজ নবান্নে গিয়ে শুনে এলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার? তাকে ডেকে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র নজরুলের স্মৃতি ধ্বংসে বাঙালি হিসেবে তার প্রতিবাদ, তার অসন্তোষটা জানাবেন বলে। কিন্তু মুখ্যমন্ত্রী কি একই সঙ্গে বুঝিয়ে দিলেন না আজকের পর থেকে রবীন্দ্র নজরুল শুধুই এপার বাংলার, শুধুই ভারতের, মানে শুধুই আমাদের? এটা সম্পূর্ণ সরকারি এবং প্রশাসনিক বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে বৈঠকের বিষয়, সেখানে এই নিয়ে কোনো মন্তব্য হতে পারে একদম সঠিক জায়গায় গেছে। ওপারে যা ইউনুস, এবারে তা মমতা। ওপাশে হিন্দুদের উপরে যা অত্যাচার করছে জামাত, হেফাজত, রাজাকার, ইউনুসের পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখছে। এখানেও মোথাবাড়িতে যখন হিন্দু ঘর লুট হয় তখন পুলিশ থাকে না, 3 ঘন্টা পরে আসে। ঠিক জায়গায় গেছে। নিয়ে কোনো ব্যাপার নেই, এটা একটা উচ্চ পর্যায়ের ব্যাপার। যারা করছে তাদের কোনো এখতিয়ারই নেই এ নিয়ে কটাক্ষ করার। বাংলার মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যদি দেখা করতে অন্য কোনো দেশের দূত আসে, এগুলো ছেলে খেলা করার জিনিস নয়, এবং এই নিয়ে সস্তা রাজনীতি না করাই ভালো। দেখুন, কুণাল ঘোষ তিনি ভাবতেই পারেন যেটা মুখ্যমন্ত্রীর বিষয়, তার দলের সর্বোচ্চ নেত্রীর বিষয়, সুতরাং এগুলো নিয়ে তার কিছু বলার নেই। কিন্তু আমরা তো আর কয়েকটা কথা বলতেই পারি, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, ইউনুসের বাংলাদেশে রবীন্দ্রনাথ বা নজরুলেরও যে নিরাপত্তার অভাব বোধ হচ্ছে, এটা তো নতুন কথা না। এবং যারা এটা ভেবে আশ্চর্য হচ্ছেন যে কী করে হচ্ছে, তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশ নামক দেশটাই তো অস্তিত্বের সংকটে ভুগছে। যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে 1971-এ এই পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল, এই বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই পাকিস্তানের সঙ্গেই তো এক থালায় খাচ্ছেন মোহাম্মদ ইউনুস। আর দুই দেশকে খাবার পরিবেশন করছে কে? চীন। চীনের কুনমিং শহরে একসঙ্গে বৈঠকে বসেছিল এই 3টে দেশ, চীন, পাকিস্তান, বাংলাদেশ। ডেডলি কম্বিনেশন। চীনের বিদেশ মন্ত্রকের দাবি, কি করে এই 3টে দেশের মধ্যে সম্পর্ককে আরও ভালো করা যায়, আরও জমাট করা যায়, কি করে কৃষি, প্রযুক্তি এসবে আরও উন্নতি করা যায়, এসব নিয়ে নাকি আলোচনা হচ্ছে।
আচ্ছা বলুন তো, বাংলায় এটা কোন মাস? আষাঢ় মাস তো। এবার আষাঢ় মাস বলেই কি এই সমস্ত আষাঢ়ে গাঁজাখুরি গল্প বলতে বসতো চীনের বিদেশ মন্ত্রক? বলবেন আর আমরা শুনবো? যে দুটো দেশকে আদর আপ্যায়ন করে তারা ডেকে নিয়ে গেলেন, বৈঠক করলেন, সেই দুটো দেশের মধ্যে পাকিস্তানের সেরা উৎপাদন কি? জঙ্গি আর ভিখারি। বাংলাদেশ, তাদের নিয়ে তো যত এই মুহূর্তে কম বলা যায় ততই ভালো। যে দেশের পারমাণবিক শক্তি কেন্দ্রের বিরুদ্ধে রিক্সা ঘুরে বেড়ায়, সে দেশের সঙ্গে চীন কী ধরনের প্রযুক্তি দেওয়া নেওয়া করবে এটা জানার আগ্রহ রইল। তবে আপাতত যেটুকুনি জানা যাচ্ছে তাতে এই চীন, পাকিস্তান আর বাংলাদেশের একসঙ্গে বৈঠক করার বিষয়টাকে মোটেই হালকা বা ঠাট্টার ছলে নেওয়া যাচ্ছে না, জানেন তো কেন বলছি? দেখুন, চীন, পাকিস্তান, এদের কমন শত্রুকে ভারত। এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তো খুল্লা ভারত বিদ্বেষী স্লোগান তুলছে বাংলাদেশ। প্রকাশ্য সভায় পোড়ানো হয়েছে ভারতীয় পণ্য। বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক থেকে রাজনীতিক, কখনো আমাদের 7টা রাজ্য দখল, কখনো শিলিগুড়ি করিডোর কেটে নেওয়া, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা টানা বলে গেছেন। তখন হেসেছিলাম, এখন আর হাসছি না। এবার এই সমস্ত কথাবার্তাকে এবার উল্টো দিক থেকে দেখুন তো, এগুলো তো সবই উস্কানিমূলক কথাবার্তা। আমাদের দেশের ভেতর আঘাত করবে, আমাদের দেশের একটা অংশকে নিয়ে নেবে, এটা তো সন্ত্রাসবাদী মানসিকতা। তাহলে ভারত যদি এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত জিনিসপত্রকে ভারত বিরোধী সন্ত্রাসবাদী উস্কানি হিসেবে মনে করে, ধরে নেয়, তাহলে ভারতের সাম্প্রতিককালে এই অপারেশন সিঁদুরের পর ভারত সরকার যেটা ঘোষণা করেছে, যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ বা উস্কানিকেই এবং তাদের মদতদাতাদের প্রত্যেককে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে ধরা হবে, এবং আমাদের দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ বলেই ধরবে লড়াইটাকে। মানে এদের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকারের ওই পহেলগাঁও হামলার পর থেকে যে অবস্থান, তার থেকে এটা তো পরিষ্কার। এবার প্রশ্ন হচ্ছে, এই লাগাতার ভারত বিরোধিতা চালাতেই কি চীনের হাতটা নিজেদের মাথার ওপর চাইছেন শাহবাজ শরীফ বা মোহাম্মদ ইউনূস? হয়তো ভাবছেন যে চীনের হাতটা মাথার ওপর থাকলে ভারত যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেও চায় 3বার ভাববে। এই সম্ভাবনাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না দুটো কারণে। এক, এটা তো এখন পরিষ্কার হয়ে গেছে যে অপারেশন সিঁদুরের সময় ভারতের হাত থেকে বাঁচতে শুধু আমেরিকা নয়, যার পেরেছে এই সৌদির মতো দেশেরও হাতে পায়ে ধরেছিল পাকিস্তান। এবার অধিকন্তু ন দোষায় বলে পাকিস্তান যদি এখন চীনের সাহায্য নেওয়াটা একটা আগাম সতর্কতামূলক ব্যবস্থা বলে ঠিক করে ফেলে, তাহলে করতেই পারে। আর বাংলাদেশ, ওই লালমনিরহাটের বিমান ঘাঁটিটা তো চীনের হাতে তুলে দেবে বলে ইউনূস সরকার একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমাদের উত্তরবঙ্গ থেকে 150-200 কিলোমিটার দূরে যে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি চীনের হাতে তুলে দিলে বাংলাদেশ যে সৎ উদ্দেশ্যে তুলে দেবে না সেটা তো পরিষ্কার। ভারত যা ব্যবস্থা নেওয়ার পাল্টা ব্যবস্থা নিয়ে ফেলেছে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীও এখন পর্যন্ত এই ব্যাপারটায় সায় দিতে পারছে না। কিন্তু ইউনূস প্রশাসনের মাথায় যে এই বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে কনস্ট্যান্ট, সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই চীনের কথায় এই বৈঠককে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না, বিশেষ করে 3 দেশের এই রকম বৈঠক যখন ইতিহাসে এই প্রথমবার ঘটল। পাকিস্তান এবং বাংলাদেশ কিন্তু আবারও দুজনে এক সূত্রে আসার চেষ্টা করছে ইসলামকে আইডিওলজি বা ইসলামকে পুঁজি করে, এবং চায়না এদের বরাবর ইসলামিক যে নিউ ইসলামিক কান্ট্রিজ গুলো বা যারা ইসলামিক থিওলজিক্যাল কান্ট্রিজ, তাদেরকে চায়না বরাবর সাপোর্ট করে। আপনার সেটা ইউনাইটেড নেশনসে হাফিজ সাইদকে যখন গ্লোবাল টেররিস্ট হিসাবে আমেরিকা ডেজিগনেট করতে চেয়েছে, সেখানে চায়না ভেটো দিয়েছে। তাই আজকের যে মিটিংটা এই মুহূর্তে আমরা উইটনেস করছি, চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ, এটা আমার মনে হয় ইন্ডিয়ার জন্য অন্যান্য রিজনাল ফ্রন্টস খোলার একটা নতুন, আমার মনে হয় যে দরজা খোলা উচিত। দেখুন, চীন, পাকিস্তান আর বাংলাদেশ এই 3টে দেশের সঙ্গে সরাসরি সীমান্ত ভাগ করে ভারত, এটা তো সত্যি। তেমন এটাও সত্যি এই বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রয়েছি আমরা। চীন বা পাকিস্তানের সঙ্গে
সরাসরি কিন্তু বাংলাদেশের কোনো যোগাযোগ নেই। ফলে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে বাংলাদেশ যদি ভাবে যে ওই পাকিস্তান আর চীনের হাতে তামাক খাবো, সহজ হবে? কীভাবে হবে এবং করতে গেলে কি হবে? দেখুন, বাংলাদেশের উৎপাদিত পণ্য রপ্তানির জন্য যেভাবে আমাদের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আমাদের দেশের মধ্যে দিয়ে যেভাবে যেত সেটা তো বন্ধ, এখন হাল খারাপ হয়ে গেছে ব্যবসা বাণিজ্যে। সেরকমই আরও কিছু করা যদি সিদ্ধান্ত আরোপ করা হয়, তাদের কি হবে? নাকি পহেলগাঁও হামলার পর যেভাবে পাকিস্তানিদের এই দেশ থেকে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল, সেরকম কোনো নির্দেশ যদি দেওয়া হয়, যে কোনো ব্যবস্থা কিন্তু হতে পারে। কি নেওয়া হবে সে তো সময় বলবে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, এই পাকিস্তান বা বাংলাদেশকে কাছে টানার পেছনে চীনের মাথার মধ্যে যে শুধু একটা মহাদেশীয় স্বার্থ আছে তা তো নয়, একটা আন্তর্জাতিক স্বার্থ আছে। ইরান আর ইসরায়েলের যুদ্ধে আমেরিকা যেভাবে জড়িয়ে পড়েছে, তাতে আপাতত বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে আমেরিকার মনোযোগটা সরে যেতে বাধ্য। ইদানিংকালে তাদের মনোযোগ কোথায় দেখেছি? পাকিস্তানে, বাংলাদেশে। কিন্তু এই যে তাদের গোটা ব্যাপারটা এখন ইরানের দিকে সরেছে, একটা যুদ্ধ তো বড় যুদ্ধ, এবার এইটা কোথায় কিভাবে কোন দিকে যাবে কেউ জানে না। কারণ যেভাবে ইরানে আমেরিকা হামলা চালিয়েছে, তারপর ইরানের তরফে আজকে ঘোষণা করা হয়েছে তারা এইবার কিন্তু তাদের চারপাশে বিভিন্ন দেশে থাকা ওই আমেরিকার যে ঘাঁটিগুলো সেগুলোর ওপর আক্রমণ শানাবে। ফলে গোটা বিষয়টা এখন অন্য দিকে যাচ্ছে। গোটা বিষয়টার মধ্যে একটাই পরিষ্কার যে আমেরিকা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। এবার এই সুযোগে পাকিস্তান বা বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে পাশে থাকার আশ্বাস দিয়ে চীন যে নিজের কাছে টেনে নিতে চাইবে না, আমেরিকার তাঁবুত থেকে বার করে নিতে চাইবে না, তার কোনো গ্যারান্টি আছে? দেখুন, পাকিস্তান বা বাংলাদেশের বিদেশ নীতি আর যাই হোক ভারতের মতো পোক্ত আর নিরপেক্ষ তো নয়, বরং দুটো দেশের নীতিতেই আপাতত আমেরিকার সরাসরি প্রভাব রয়েছে। এটা চীনের পছন্দ হওয়ার কথা নয়। তাই এই সুযোগে এখন আমেরিকা ব্যস্ত, ফলে তাদের প্রভাবটা কমিয়ে একটু হালকা করে চীন যদি নিজের প্রভাব নিজের ক্ষমতা সত্যিই বাড়াতে চায়, তাহলে তো এই বৈঠকটা এর একটা সুদূর প্রসারী ভূমিকা এবং প্রভাব থাকবে। তাহলে এই বৈঠক শুধু যে আমাদের বিদেশ মন্ত্রকের সামনে এই কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসবে না, তার সঙ্গে সঙ্গে এই আমেরিকাকেও এই উপমহাদেশে পরীক্ষার মুখে ফেলে দেবে, সে তো পরিষ্কার। কারণ আমেরিকা তো চীনকে চাপে রাখতেই ওই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে নিজেদের সেনাঘাঁটি তৈরি করেছে। এবার চীন চাইবে এখন পাল্টা দিতে। আর মুশকিল হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের জমানায় আমেরিকার তো মতিগতি কোনো স্থির নেই। তারা সহজ সরল বোধ বুদ্ধিগুলো হারিয়ে ফেলেছে। এটা তোদের পরিষ্কার করে বোঝার ছিল এই সাম্প্রতিককালে ভারতের সঙ্গে তাদের সম্পর্কটা যে জায়গায় ছিল, যে ভারত উপকার না করুক অপকার অন্তত করবে না। এবার এই সহজ সরল সত্যিটা ট্রাম্পের আমেরিকা হয় ভুলে গেছে, না তো স্বীকার করার মতো জায়গায় নেই। তাই আর সব কিছু ছেড়ে ভারতে ঘুরতে আসার ক্ষেত্রে সব অদ্ভুত পরামর্শ বা নির্দেশিকা জারি করতে শুরু করেছে এই ট্রাম্প প্রশাসন। 16 জুন 2025 ভারত ভ্রমণের ব্যাপারে বেশ কিছু নির্দেশিকা জারি করে আমেরিকা। নির্দেশিকায় কি বলা হচ্ছে? বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, মহারাষ্ট্রের পূর্বাঞ্চল এবং তেলেঙ্গানার উত্তরভাগে সাবধান। ওই 3 জায়গায় যাওয়ার আগে মার্কিন স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি নিতে হবে। আমেরিকার মহিলাদের সোলো ট্রিপ অর্থাৎ একা ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এমনকি ভারতে কর্মরত মার্কিনীদেরও সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। বলা হয়েছে, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় যাওয়ার আগে অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে বলা হয়েছে ওড়িশা ভ্রমণের ক্ষেত্রেও। প্রশ্ন হচ্ছে, কেন এরকম অদ্ভুত নির্দেশিকা জারি করল আমেরিকা? মার্কিন প্রশাসনের যুক্তি, ভারত নাকি নিরাপদ নয়। ভারতে নাকি ধর্ষণের মতো ঘটনা জলভাত, এমনকি সন্ত্রাসবাদী কার্যকলাপও নাকি যখন তখন হতে পারে। দেখলেন আমেরিকার বক্তব্যগুলো কতটা অপমানজনক একটা বিষয়। এটাতে আমাদের সত্যি কথা বলতে কি অপমানিত হওয়ার আছে কি নেই সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু গোটা বিশ্বের সামনে ভারতকে যে একটা অপদস্থ করার চেষ্টা, সেটা তো অস্বীকার করা যায় না। কিন্তু মজার ব্যাপার কি জানেন, লজ্জারও ব্যাপার,
গোটা বিশ্বের সামনে ভারতকে এইভাবে নজিরবিহীনভাবে অপমান করার পরেও না বিজেপি, না কংগ্রেস, না তৃণমূল, না দল হিসেবে, না সরকার হিসেবে কেউ রাগ কাটছে না। কেন? মার্কিন সাম্রাজ্যবাদ নিপাতজাক বলা বামপন্থীরা, তাদের কেন কোনো টু শব্দ নেই এক্ষেত্রে? আমাদের দেশের ব্যাপার বলে। দেখুন, বিষয়টা কিন্তু দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা দলের কাছে চরম লজ্জার। দেশের এই অপমানিত হওয়ার ব্যাপারটা কি গাসোয়া হয়ে যাচ্ছে এইসব রাজনৈতিক দলগুলোর? আমেরিকার ট্রাভেল অ্যাডভাইজারিতে তো পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতকে বিশ্বের সামনে উলঙ্গ করা হয়েছে। স্পষ্ট লেখা হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, মহারাষ্ট্রের পূর্বাঞ্চল আর তেলেঙ্গানার উত্তর ভাগে যাওয়ার আগে মার্কিন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমতি নিতে হবে। এগুলো নাকি নিরাপদ নয়। তাই এবার এই 3টে রাজ্যে ক্ষমতায় কারা রয়েছে একবার খেয়াল করুন তো। দেশের 3টে বড় রাজনৈতিক দল এক্ষেত্রে মূল টার্গেট হয়ে যায়। তাহলে মণিপুরের মতো রাজ্যের কথা বললেও টার্গেট তো বাংলায় তৃণমূলের মমতা সরকার, মহারাষ্ট্রে বিজেপির ফডনবিস সরকার আর তেলেঙ্গানায় কংগ্রেসের রেবন্ত রেড্ডির সরকার। এবার ভাবুন আরও কি বলা হয়েছে। মহিলাদের ভারতে একলা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন? ভারতে মহিলারা একা হেঁটে চলে বেড়ান না? ভারতে কি তেহরান রয়েছে ওই মানে সারাক্ষণ তেহরানি ধর্মীয় মৌলবাদীদের মতো একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে, নাকি এখানে তালিবানরা রয়েছে? আমেরিকা তাদের অ্যাডভাইজারিতে লিখেছে ধর্ষণ নাকি ভারতে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া অপরাধগুলোর মধ্যে একটা। কে দিলে এই তথ্য? হিংস্র অপরাধ, বিশেষ করে যৌন অত্যাচার ট্যুরিস্ট স্পট এবং অন্যান্য জায়গায় নিয়মিত ঘটছে। কিসের ভিত্তিতে এটা বলা হলো? কিসের ভিত্তিতে একটা গোটা দেশকে এইভাবে কাঠগড়ায় তোলা হলো? যদি ধরেও নি এরকম কোনো পুলিশের রিপোর্ট তারা পেয়েছে, তা সেটা প্রকাশ করুক। দেখুন, একটা দেশের সম্পর্কে একটা গোটা বিশ্বের সামনে এইভাবে অন্য একটা দেশ তাদের বক্তব্য সরকারিভাবে তুলে ধরতে পারে? আমেরিকার তরফে বলা হচ্ছে সন্ত্রাসবাদীরা নাকি কোনো রকম সতর্কতা ছাড়াই হামলা চালাতে পারে। তাদের লক্ষ্য হতে পারে পর্যটন কেন্দ্রগুলো, পরিবহন কেন্দ্র, মার্কেট, মল, সরকারি ভবন। তাই ভারতে গেলে সাবধান। কেন এত ঝুঁকি নিয়ে মার্কিনীদের ভারতে আসতে হবে? এটা তারা বলছেন, আমরাও বলছি। কে মাথার দিব্যি দিয়েছে আপনাদের আসতে হবে? দেখুন, ভারতে কর্মরত মার্কিনের সরকারি কর্মকর্তারা বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয় আর ওড়িশা রাজ্যের অধিকাংশ এলাকায় যাওয়ার আগে যেন মার্কিন প্রশাসনের অনুমতি না হয়, এটা বলেছে। এবার এইখানটাতেই আসল বিষয়টা জানেন তো, দুটো বক্তব্য আমেরিকা নিজেই তো পরিষ্কার করে দিল। যদি ধরে নিই যে আমাদের এখানে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তো পেহেলগাঁওতে হয়েছে, তাহলে ভারত যখন প্রত্যাঘাত করেছিল পাকিস্তান আঘাত করার পর, তখন কেন তারা বলেছিল এটা 1000 বছর ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত, এটা ভারতের ওপর সন্ত্রাসবাদী হামলা ছিল না? মানে এটা ট্রাম্পের নোংরামি, দ্বিচারিতা। বা দ্বিতীয় বিষয়টা, এটা পরিষ্কার তাদের আঁতে ঘা লেগেছে। কোথায় লেগেছে? কারণ ভারত গোটা বিশ্বের দ্রুততম উঠে আসা অর্থনীতি, এই মুহূর্তে 4র্থ স্থানে রয়েছে। এটা কোনোভাবেই ট্রাম্পের মতো ব্যবসায়ী সহ্য করতে পারছেন না। দেখুন, এমনিতে আমেরিকা অনেক এগিয়ে আছে, কিন্তু যতটা এগিয়ে আছে তার সেই ব্যবসায়িক সাফল্যের জায়গায় ভারত যে একটা থ্রেট, সেটাও কি তিনি টের পাচ্ছেন? ভালো ব্যবসায়ী, এর নিয়ে কোনো সংশয় নেই। তাই জন্য যে কোনো থ্রেটকেই তিনি হালকাভাবে নিচ্ছেন না। তিনি জানেন তার দেশের যে একটা প্রধান রোজগার ওই অস্ত্র বেচা, ভারতীয় অস্ত্রের বাজার ক্রমশ শক্তিশালী হচ্ছে। বিভিন্ন দেশ এখন ভারতের থেকে অস্ত্র কিনছে, গায়ে লাগছে তার। তিনি জানেন যে ভারতের অর্থনীতি তত্তর করে এগোচ্ছে, তার মধ্যে এই পর্যটন একটা বড় ভূমিকা নেয়। সুতরাং চাইছেন এই সমস্ত কথা বলে আমাদের পর্যটনকে ধাক্কা দিতে। আচ্ছা, এই যে সন্ত্রাসবাদ নিয়ে এত কথা বললেন,
এগুলো পাকিস্তান নিয়ে বলছেন না কেন? দেখুন, হয়তো তিনি যেটা করছেন তার পেছনে কিছু কারণ আছে। ট্রাম্প কেন এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছেন, তার কারণটা কি আমাদের ভদ্রতা? দেখুন, ট্রাম্প যে মিথ্যে কথা বলেছেন ভারত পাকিস্তান এই সংঘাতের পরিপ্রেক্ষিতে এই অপারেশন সিঁদুর স্থগিত থাকার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে, সেটা তো ভারতের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে। নেহাত ভদ্রতার খাতিরেই হয়তো নরেন্দ্র মোদী সরাসরি তাকে, তিনি যখন ফোন টোন করেছিলেন তাকে বলেননি আরে আপনি তো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন, বলেনি তো। এই সতর্ক আচরণের সুযোগই কি নিচ্ছে বা প্রতিদান দিচ্ছে আমেরিকা? নাকি সাহসটা পাচ্ছে কারণ এখানকার বিরোধী দলগুলো বারবার দেশের সমস্যাকে বিদেশের মাটিতে নিয়ে গিয়ে দেশকে নিশানা করেছে বলে? এই বিষয়গুলো না, কিছু কিছু জিনিস আছে জানেন তো। এই তৃণমূল শাসন যখন 34 বছরের কমিউনিস্ট শাসনকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিলেন 2011-এ, এবার তৃণমূল সরকার ক্ষমতা আসার পর সম্ভবত 7ই মে 2012 বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন এই বাংলায় এসেছিলেন। প্রথম আন্তর্জাতিক স্তরে সরাসরি শুভেচ্ছাটা সবার আগে আমেরিকায় জানিয়েছিল। মুখ্যমন্ত্রী সেদিন রাইটার্সে দাঁড়িয়ে বলেছিলেন বাংলার সাথে মার্কিনী শিল্প আর সম্পর্কের নতুন দিশা শুরু হলো। এবার শিল্প কত এসছে আর দিশা কতটা দেখা গেছে সেটা তো ট্রাম্প বোঝাচ্ছেন, কারণ বাংলার পাশেই বাংলাদেশ। আর তাই এখন তার লক্ষ্য বাংলাদেশকে অক্সিজেন দেওয়া। বাংলাদেশকে অক্সিজেন দিতে গেলে বাংলাকেই তো গোটা বিশ্বের সামনে নিচু করতে হবে, ভারতকেই তো নিচু করতে হবে। এটাই তো তার কাছে পরিষ্কার হিসেব, ব্যবসায়ী না, তুল্যমূল্য ব্যাপারটা জানেন। আমাদের প্রশ্ন শুধু অন্য, জানেন তো, দেশের চেয়ে কি দল বড়? দেশ নিয়ে রাজনীতি করা দলগুলো কি সেই কারণেই চুপ? যদি তাই হয় তাহলে দেশের সম্মান নিয়ে বড় বড় কথা বলার কোনো অধিকার এদের আছে কি? তার জন্য নরেন্দ্র মোদীজি, জয়শঙ্করজি আছে, কড়া হাতে মোকাবিলা করবে। বিশ্বের শক্তিশালী এবং 1 নম্বর জনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী, এটা নিয়ে আপনার আমার না ভাবলেই চলবে। আমেরিকায় কি একটা মতব্বর ঠতব্বর গোছের কেউ হবে, সব স্বয়ম্ভূ। ভারতের কি কি দোষ খুঁজে বেড়াচ্ছে, ভারতের দোষ তো আছেই, কোনো সন্দেহ নেই। বলবো আমেরিকার নিজের চরকায় তেল দিক। দেখুন, যতদিন না এই বিদেশি অপমানগুলো এদেশের সমস্ত রাজনৈতিক নেতা রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের গায়ে মাখছেন এবং এটা সবাই একসাথে জবাব দিচ্ছেন, ততদিন এই ট্রাম্পের মতো ব্যবসায়ীরা এই সুযোগটা নেবেন। এটা পরিষ্কার, এদের নীতি নৈতিকতার কোনো বালাই নেই। সৌদি আরবে গিয়ে সিরিয়ার ওই আল কায়দা জঙ্গি নেতার সাথে হাত মেলাচ্ছেন, আর ভারতে সন্ত্রাসবাদী একটা পরিবেশ রয়েছে এইটা বলে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করছেন। এটাই তো হওয়ার কথা। ট্রাম্প কি কোথাও গিয়ে নিজের এগোনোর ক্ষেত্রে যাদের বেছে নিচ্ছেন তাদের ঠিক ঠিক চিনতে পেরেছেন? মানে ট্রাম্প কি নিজের পথের সাথীকে চিনে নিতে ভুল করছেন? এটা একটা বড় প্রশ্ন। তৃণমূলের শওকত মোল্লাও কি মনে করেন তার দলও পথের সাথীকে চিনে নিতে ভুল করছে? এটাও একটা বড় প্রশ্ন। এই ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই কেন যেন মনে হচ্ছে, জানেন তো, শওকত মোল্লার মন ভালো নেই। দলের সিদ্ধান্ত, দলনেত্রীর সিদ্ধান্ত মেনে নিতে তিনি বাধ্য, কিন্তু আমতা আমতা করে হলেও অসন্তোষটা প্রকাশ করতে দ্বিধা করছেন না। আবার বলেছেন এই ফুরফুরা শরীফের মধ্যে একতা নেই, পীরজাদাদের মধ্যে অনেকের অনৈক্য একটা আছে, সেটা আমরা জানি, কিন্তু সে তো অনেক সংগঠনই রয়েছে। শওকত হঠাৎ ফুরফুরা শরীফ নিয়ে পড়লেন কেন? তিনি কি মনে করিয়ে দিতে চাইছেন যে ফুরফুরা শরীফ থেকে পীরজাদারা বেরিয়ে এসে রাজনৈতিক ক্ষেত্রে ঢুকে পড়লে তাদের জন্য লড়াইটা কঠিন হয়ে যাবে? আমাদের অনেকগুলো মজাব আছে, কারোর মধ্যে কোনো সমস্যা নেই, একমাত্র হিজবুল্লাহ ফুরফুরা শরীফে এই করে মুসলিম সমাজটাকে তাদেরকে বিপদে পরিচালিত করার চক্রান্ত করছে। আমি এর তীব্র নিন্দা করছি। নোটোরিয়াস ক্রিমিনাল কি বুঝবে ফুরফুরা শরীফ সম্পর্কে? মুসলিম সম্প্রদায়ের কথা বলছে না, যে যখন মমতা ব্যানার্জি দল সরকার এসেছিল তখন 4% চাকরি ছিল মুসলমানদের, আজকে এখানে বিলো 1% হলো। এর জবাবটা দিতে পারবে? কোন যে পলিটিক্সটা যে জায়গায় এসেছে, আমি কোনোদিনই পলিটিক্সের জায়গায় যাব না। এই পরিস্থিতিতে শওকত মোল্লা যে কথাটা বলেছে 100% শিওর বলেছে। নাজে গোবরের শওকত মোল্লা হয়ে গেছে, উনি নাজে গোবরে হয়ে গেছে।
কি উচিত শিক্ষাটা ওনাকে দিয়ে দিয়েছে, সেই শিক্ষাটা দেখেন। হ্যাঁ, উনি চিন্তা আছে এই ভাঙড় দেখাচ্ছেন, ও চিন্তা আছে ওনার ক্যানিংয়ে না যে দাঁড়িয়ে যায়। যোগ বিয়োগ সবই তো শুনলেন। শওকত মোল্লা কি মনে করছেন যে সংখ্যালঘু মুখ হিসেবে তার যে একটা জায়গা রয়েছে, তার যে একটা আদর রয়েছে আর কি, কোথাও গিয়ে কদর রয়েছে, সেটাতেই ভাগ বসিয়ে দেবেন ফুরফুরার কাসেম সিদ্দিকী? নাকি কাসেমকে দিয়ে ভাঙড়ের অঙ্কটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় মিলিয়ে দিতে পারেন তাহলে তার কি হবে, এটা ভেবে একটু সংশয় রয়েছে। এইখানে কি আরাবুল ইসলামকে মনে পড়ছে শওকত মোল্লার? তার মুখটা বারবার কি মুখের সামনে ভেসে উঠছে? কে যে কার কারণে কখন কোথায় পৌঁছে যান আর কার কারণে কোন জায়গা থেকে সরে যান, সেটা একমাত্র রাজনীতিই বলতে পারে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH